ছেলে জয় বাড়ি থেকে পালিয়েছে বুঝতে পেরে রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন মিস্টার ভট্টাচার্য। হাঁক পারলেন ছেলের বন্ধু প্রতীককে। ভয়ে কাঁপতে কাঁপতে প্রতীক জানালো জয়ের ব্যাপারে সে কিছুই জানে না। এমনকি জয় যে এরকম কিছু করতে পারে এটা এখনও সে বিশ্বাস করতে পারছে না। সারাক্ষণ গুজুর গুজুর করে সলা পরামর্শ করছো দুজনে মিলে, আর ও যে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে সেটা জানতে না? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? বাঁচখাই গলায় চেঁচিয়ে উঠলেন জয়ের বাবা। তার অবস্থা দেখে প্রতীকের বুকের ভেতর ধড়াস ধড়াস করতে লাগলো। কি করবে কিছু বুঝে পেল না সে। এমন সময় জয়ের মা এসে উদ্ধার করলেন তাকে। কাঁদো কাঁদো গলায় বললেন, অন্যের ছেলেকে দোষ দিয়ে কী লাভ? নিজের ছেলেই তো আমাদের কথা চিন্তা না করে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। বাবা মার কথা একবারও মাথায় আসেনি তার। তুমি যাও বাবা, দেখো যদি ছেলেটাকে খুঁজে বার করতে পারো। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচল প্রতীক। এদিকে কয়েকটা জামা কাপড় আর প্রিয় কয়েকটা বই আর অতি সাধের গিটারটা নিয়ে জয় এসে উঠল একটা বন্ধুর ফ্ল্যাটে। সৌরভ নামে ছেলেটা জয়ের চেয়ে প্রতীকেরই বেশি বন্ধু। হাসি খুশি সৌরভ অবশ্য জয়কে পেয়ে খুব খুশি। অপরদিকে বন্যার দিদির বাড়িতে এসে পৌঁছানোর ঘণ্টাখানেক পর প্রাপ্তি খবর পেল যে তার পালানোর আগেই তার হবু বর বাড়ি থেকে পালিয়েছে। আর অবশ্য তাকে হবু বর বলা যাবে না, কারণ বিয়েটা বন্ধ হয়ে গেছে। খবরটা শুনে মনে মনে ভীষণ আফসোস হলো প্রাপ্তির। ইস, আগে জানলে তাকে আর বাড়ি থেকে পালাতে হতো না। মিছিমিছি মা বাবাকে আত্মীয় স্বজনের সামনে কত লজ্জায় পড়তে হলো। মনে মনে জয়ের ওপর খুব রাগ হলো তার। প্ল্যানটা আগেই তাকে জানিয়ে দিতে পারত। তবে ভালো করে ভেবে দেখলে জয় তাকে বাঁচিয়ে দিয়েছে। আর কোনো দিন তার সঙ্গে বিয়ের কথা ভাবতে পারবে না মা বাবা। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাবে ঠিক করে নিল প্রাপ্তি। ফোন বার করে মাকে ফোন করল সে। কাঁদতে কাঁদতে ফোন ধরলেন তার মা। এবার বুঝেছ তো কেন আমি ওই ছেলের সঙ্গে বিয়ে করতে চাইনি? অন্য মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে ওর, তাই তো বাড়ি থেকে পালিয়েছে। আমি তো আগে থেকেই সব জানতাম, বলল প্রাপ্তি। তুই তো আমাদের এসব কথা বলিসনি। তুই বলছিলি আনস্মার্ট ছেলে তাই বিয়ে করবি না। এজন্যই তো তোর কথার অতটা গুরুত্ব দিইনি আমরা। আমাদের ভুল হয়ে গেছে মা, তুই বাড়ি ফিরে আয়। কথাগুলো বলেই আবার জোর কান্না শুরু করে দিলেন প্রাপ্তির মা। কেঁদো না, এখন বলো, বাবা আমার উপর খুব রাগ করেছে তাই না? প্রথমে একটু করেছিল, এখন বুঝতে পেরেছে ভালো করে খোঁজ খবর না নিয়ে বিয়ে ঠিক করলে এমনই হয়। মায়ের কথা শুনে আশ্বস্ত হলো প্রাপ্তি। যাক, আর কোনো প্রবলেম নেই, কালই বাড়ি ফিরে যাবে সে। রাতে বন্যার দিদি জামাইবাবুর সঙ্গে ডিনার করতে বসল প্রাপ্তি। তার জন্য আজ এদেরও খেতে অনেক দেরি হয়ে গেল। আনমনে খেতে খেতে হঠাৎ সামনে চলতে থাকা টিভির খবর শুনে চমকে উঠল প্রাপ্তি। নিজের বিয়ের দিনই ধনী বিজনেসম্যান প্রাণতোষ ভট্টাচার্যের ছেলে জয় ভট্টাচার্য নিখোঁজ। টিভির স্ক্রিন জুড়ে জয় ভট্টাচার্যের নানা মুহূর্তে তোলা ছবি। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মুখটা হাঁ হয়ে গেল প্রাপ্তির। এই ছেলেটা কি করে জয় ভট্টাচার্য হতে পারে? এ যদি জয় হয় তাহলে সে কার সঙ্গে মিট করতে গেছিল? আর বাকি সব ইনফরমেশান তো মিলে যাচ্ছে। এমনকি জয়ের বাবা মিস্টার ভট্টাচার্যকেও একবার দেখালো। কিন্তু প্রাপ্তি যে জয়কে চেনে সেই জয়ের সঙ্গে তো টিভিতে দেখানো জয়ের কোনো মিল নেই।
এই জয় তো দারুণ হ্যান্ডসাম দেখতে। একটা প্রোগ্রামে জয়ের গিটার বাজানোর একটা ছোট্ট ক্লিপও দেখালো। গিটার হাতে এই জয়কে দেখলে যে কোনো মেয়েই পাগল হয়ে যাবে। দর্শকদের মধ্যেও বেশ উল্লাস দেখা যাচ্ছে। খাওয়া বন্ধ করে হতবাক হয়ে বসে থাকলো প্রাপ্তি। মাথা কাজ করছে না তার। জয় যে তাকে ভালোই ধোঁকা দিয়েছে বুঝতে পারল সে। নিশ্চয়ই পুরোটা জয়ের প্ল্যান। অন্য কাউকে জয় সাজিয়ে তার সঙ্গে দেখা করতে পাঠিয়েছিল। রাতে শুয়ে কিছুতেই আর ঘুম আসে না প্রাপ্তির। এটা কি হলো? আনস্মার্ট কুৎসিত বলে যাকে সে তাচ্ছিল্য করেছিল, যাকে বিয়ে করবে না বলে সে বাড়ি থেকে পালিয়ে এলো, সে তার মানে প্রাপ্তিকে নিজের যোগ্য বলেই মনে করেনি। এমনকি তার সঙ্গে দেখা করার ইচ্ছেটাও হয়নি তার। নিজেকে এবার প্রতারিত মনে হলো প্রাপ্তির। খুব আফসোস হতে লাগলো তার। আগে জানলে কিছুতেই জয়কে হাতছাড়া করতো না সে। নিজের মনে মনে প্রতিজ্ঞা করে নিল প্রাপ্তি, বিয়ে করলে এই জয় ভট্টাচার্যকেই করবে সে। দুদিন পর জয়ের বাবা মার সঙ্গে দেখা করে সব জানিয়ে দিল প্রাপ্তি। সব শুনে রেগে আগুন হয়ে গেলেন জয়ের বাবা। প্রাপ্তির মুখ থেকে বর্ণনা শুনে তারা বুঝলেন প্রতীক তার সঙ্গে জয় সেজে দেখা করতে গিয়েছিল। ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার প্রাপ্তির সঙ্গে হাত মেলালেন জয়ের মা বাবা। 3-4 দিন পর শুয়ে শুয়ে তার প্রিয় একটা সায়েন্স ম্যাগাজিন পড়ছিল জয়। এমন সময় সৌরভ এলো তার রুমে। ভাই, বলছিলাম কি গিটার শেখাবি? জয়ের পাশে বসে জিজ্ঞেস করলো সৌরভ। ধড়ফড় করে উঠে বসলো জয়। অবাক হয়ে বলল, আমি গিটার শেখাবো? হ্যাঁ রে, ভালো পয়সা পাবি। সৌরভের কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলো জয়। টাকা পয়সার খুব দরকার তার। যেটুকু টাকা এনেছে তাতে আর কতদিনই বা চলবে। সৌরভের কথা মতো ভালো টিচার হলে মাসে 3,000 টাকা পর্যন্ত দেবে বলেছে ওরা। যদিও এটাকে কোনোদিন প্রফেশন হিসেবে ভাবেনি জয়, কিন্তু এখনকার জন্য এটা একটা ভালো অফার। কিন্তু কারো বাড়ি গিয়ে শেখানো আমার পক্ষে সম্ভব নয়, জানালো জয়। আমার মুখ থেকে তোর প্রশংসা শুনে ওরা এত খুশি হয়েছে যে মাসি বলেছে মুন এখানে এসেও শিখতে পারে। মুনটা আবার কে? আমার মাসির মেয়ে, ওই তো গিটার শিখবে। মেয়ে? মেয়েকে শেখাতে হবে? হ্যাঁ, মুনের খুব ইচ্ছে গিটার শেখার। তুই আমার কথা শুনে মেসো রাজি হয়ে গেছে। তুই আর না করিস না। আবার মুন যদি তার 2-1 বন্ধুকে জোগাড় করতে পারে শেখার জন্য, তাহলে তো হয়েই গেল। এরপর মুন এলো জয়ের কাছে গিটার শিখতে। মুন মেয়েটা বেশ ভালো, খুব মন দিয়ে শেখে। মাঝে মাঝে মুনকে দেখে জয়ের যেন কেমন চেনা চেনা মনে হয়, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারে না। এক এক সময় সে যখন মন দিয়ে গিটার বাজায়, তার দিকে তাকিয়ে মনে মনে হাসে মুন অর্থাৎ প্রাপ্তি। হেয়ার স্টাইল একেবারে পাল্টে ফেলেছে সে। চোখে পাওয়ারলেস একটা চশমা লাগিয়েছে। ব্যাস, এইটুকুতেই তাকে আর চিনতে পারছে না মিস্টার জয়। যদিও জয় তো কেবল ফটোতেই দেখেছে তাকে। 2-1 জয়ের রুমটা ভালো করে দেখেছে প্রাপ্তি। যে কয়েকটা বই আছে তার, সেগুলো দেখে বুঝলো আর 5টা সাধারণ ছেলের মতো নয় জয়। তার পছন্দ অপছন্দগুলো বেশ অন্যরকম। ধীরে ধীরে জয়ের প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করতে লাগলো প্রাপ্তি। কিন্তু জয় যেন দুর্বোধ্য এক বন্য ঘোড়া। তার মুখ দেখে মনে কি চলছে কিছুই বোঝা যায় না। ধীরে ধীরে নিজেকে পাল্টাতে শুরু করলো প্রাপ্তি।
বন্ধুদের সঙ্গে অকারণ হইচই ফুর্তি না করে আজকাল বই পড়ে সে। মহান কিছু কিছু সাহিত্যিকদের লেখা, বড় বড় বিজ্ঞানীদের কোনো পর্যবেক্ষণ, এসব নিয়ে আজকাল আগ্রহ দেখাতে শুরু করেছে সে। মাঝে মাঝে কোনো কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছে করলে জয়কে বলে সে। অসীম আগ্রহ জয়ের এসব নিয়ে আলোচনায়। মুগ্ধ হয়ে তার কথা শোনে প্রাপ্তি। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতে ইচ্ছে করে না তার আর। হঠাৎ একদিন সৌরভ এসে জয়কে জানালো আর গিটার শিখতে আসবে না মন। বিয়ের কথাবার্তা চলছে তার। কথাটা শুনে প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না জয়ের মধ্যে, কিন্তু কিছুক্ষণ পর জয় বুঝতে পারল মনটা কেমন খারাপ লাগছে তার। পছন্দের গল্প বই একটা নিয়ে বসল, কিন্তু তাও যেন ভালো লাগছে না। অস্থির হয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করার পর ছবি আঁকতে বসল সে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর অনেক দিন কিছু আঁকা হয়নি। অন্যমনস্ক হয়ে তুলির টান দিতে শুরু করলো সে। কিছুক্ষণ পর সৌরভ ডাকছে বলে উঠে যেতে হলো তাকে। কথা বলে 3-4 মিনিট পর ফিরে এসে অবাক হয়ে গেল জয়। এটা কি এঁকেছে সে? এক ঝলক দেখেই বোঝা যাচ্ছে এটা মন। আশ্চর্য, এতক্ষণ ধরে নিজের অজান্তেই মনকে এঁকেছে সে। নিজের মনে নিজেই লজ্জা পেয়ে গেল জয়। তাড়াতাড়ি কাগজটা লুকিয়ে রেখে দিল বিছানার তলায়। সৌরভ দেখলে কি ভাববে কে জানে। কিছুক্ষণ পর জয় বুঝতে পারল মনের মুখ আঁকা কাগজটা লুকিয়ে ফেললে কি হবে। মন থেকে মনের কথা কিছুতেই সরাতে পারছে না সে। বুঝতে পারল মনের সঙ্গে বকর বকর করাটা তার অভ্যেসে পরিণত হয়েছে। এত মন দিয়ে আজ পর্যন্ত তার কথা কেউ শোনেনি। বুকের মধ্যেটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো জয়ের। আর এদিকে পাল্টে গেছে মন অর্থাৎ প্রাপ্তির মনও। জয়ের মতো ছেলেকে যে জোর করে বিয়ে করা যাবে না, এটা খুব ভালো করেই এখন বুঝে গেছে সে। হলে সেটা জয়ের সঙ্গে অন্যায় করা হবে। নিজেকে তাই সরিয়ে নিয়েছে প্রাপ্তি। আর সে জয়ের সামনে যাবে না। এরপর নিজেকে সামলানো কষ্টকর হবে। ভারাক্রান্ত হৃদয়ে জয়ের মা বাবাকে সে জানিয়ে দিল যে সে ব্যর্থ হয়েছে। সে চায় না জয়ের কাছ থেকে তার স্বাভাবিক সত্তা ছিনিয়ে নিতে। জয় যেভাবে জীবনে খুশি থাকতে চায় সেটাকে সবারই মেনে নেওয়া উচিত। প্রাপ্তি হার স্বীকার করে বাড়ি ফিরে যেতে আবার ক্ষেপে উঠলেন জয়ের বাবা। ঠিক করলেন কান ধরে টানতে টানতে বাড়ি নিয়ে আসবেন ছেলেকে। যা ভাবা তাই কাজ। সৌরভের বাড়িতে গিয়ে এক প্রকার জোর করেই গাড়িতে তুলে নিয়ে এলেন জয়কে। এবার আমি আর কোনো কথা শুনব না। অফিসের কৃষ্ণকান্তবাবু একটা ভালো মেয়ের কথা বলেছেন। মেয়েটার বাবার সঙ্গে কথা হয়েছে আমার। একেবারে গিয়ে দাঁড়িয়ে থেকে তখনই বিয়ে করিয়ে নিয়ে আসবো আমি। এবার যদি কোনো বাঁধরামি করেছ তো আমার মরা মুখ দেখবে তুমি। ছেলেকে সামনে দাঁড় করিয়ে বললেন মিস্টার ভট্টাচার্য। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো জয়। মাথার মধ্যে এলোমেলো চিন্তার ঝড় চলছে তখন তার। বিয়ে করলে আমার পছন্দের মেয়েকেই করব। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল জয়ের। নিজের ঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন মিস্টার ভট্টাচার্য। জয়ের মা কাবেরীও অবাক হয়ে গেছেন। তার মানে ছেলে কাউকে পছন্দ করে? এতদিন কেন বলেনি কথাটা? তাহলে তো আর কোনো ঝামেলাই হতো না। ছেলে যার সঙ্গে বলবে তার সঙ্গেই খুশি হয়ে বিয়ে দেবেন তারা। কি বললে? আরেকবার বলো। ফিরে এসে আবার ছেলের সামনে দাঁড়ালেন জয়ের বাবা। আমি মুনকে বিয়ে করতে চাই, মুখ নিচু করে বলল জয়।
মুখে হাসি ফুটে উঠল কাবেরীর, আর অট্টহাস্য করে উঠলেন মিস্টার ভট্টাচার্য। এতে এত হাসার কি আছে? যারপরনাই বিব্রত হয়ে বলল জয়। তোমাদের এই জেনারেশনের প্রবলেম কি বলো তো? তোমরা কি চাও নিজেরাই জানো না। ছেলের পিঠে হাত রেখে বললেন মিস্টার ভট্টাচার্য। এরপর মায়ের মুখ থেকে সব শুনল জয়। সবাই মিলে এইভাবে তাকে বোকা বানিয়েছে। রাগ করতে গিয়েও হেসে মাকে জড়িয়ে ধরল সে। প্রাপ্তি তাকে বিয়ে করার জন্য এত কিছু করেছে, অথচ একবারের জন্য প্রাপ্তিকে দেখে চিনতে পারেনি সে। আর সবচেয়ে যেটা বড় কথা, এই কদিনে তাকে একবারের জন্যও ন্যাকা মনে হয়নি জয়ের, বরং বেশ সিনসিয়ারলি নিজের কাজ করে গেছে সে। রাতে জয়ের নাম্বার থেকে ফোন পেয়ে বেশ অবাক হয়ে গেল প্রাপ্তি। ফোন ধরে হ্যালো বলতেই জয় বলল, হ্যালো মুন, সৌরভ বলল তোমার নাকি বিয়ের কথা চলছে, আর গিটার শিখবে না? হ্যাঁ, আর শেখা হবে না, কোনো রকমে চোখের জল চেপে রেখে বলল প্রাপ্তি। ঠিক করলাম আমিও এবার বিয়ে করে নেব। পাত্রী অনেক দিন থেকেই ঠিক করা আছে। নাম প্রাপ্তি সান্যাল। ওপারে কিছুক্ষণ নীরবতা। তারপর প্রাপ্তির ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেল জয়। কাঁদতে কাঁদতেই সে বলল, আমি তো ন্যাকা, আমাকে কেন বিয়ে করবেন আপনি? মানে, কে বলল তোমাকে এসব? প্রতীক সব বলেছে আমাকে, অভিমান ভরা গলায় বলল প্রাপ্তি। আমি সত্যিই খুব দুঃখিত প্রাপ্তি। তোমাকে না চিনে, তোমার সম্বন্ধে কিছু না জেনে একটা ভুল ধারণা করে নিয়েছিলাম। প্লিজ ক্ষমা করে দাও। আমার জন্য অনেক কষ্ট পেয়েছো তুমি। আর এরকম হবে না। জয়ের গলায় আবেগ ঝরে পড়ল। মনে মনে তাকে ধন্যবাদ জানালো প্রাপ্তি। ভাগ্যিস জয় এরকম করেছিল, তাই তো সে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারল। ফেসবুকে সময় নষ্ট না করে আজকাল তাই কালামের জীবনী পড়তে ভালো লাগে তার। পাউট করে সেলফির পর সেলফি না তুলে চুপচাপ বসে গান শোনে সে।